শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই জানাবো শিরোনাম। অনির্বাচিতদের নিয়ে সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে বিএনপি। রাজি নয় প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিষয়েও। নির্বাচনে লড়ার বয়স ও সংসদের মেয়াদ নিয়েও আপত্তি। শুধু প্রধানমন্ত্রীকে দুর্বল করলে, সংসদকে দুর্বল করলে রাষ্ট্র পরিচালনায় কি সঠিক হবে বলে মনে করেন? আমরা মনে করি না। আমরা চাচ্ছি এটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেম এবং রাষ্ট্র ব্যবস্থা। কুয়েট ভিসি প্রফেসি পদত্যাগ করেছেন বলছে মন্ত্রণালয়। সরে দাঁড়ানোর খবর অস্বীকার উপ উপাচার্যের। ক্যাম্পাসে বিজয় মিছিলের ঘোষণা শিক্ষার্থীদের। গত ৬৫ দিনের গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। এই যে বাঁধনহারা আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। বললেন, দুর্নীতিমুক্ত বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। ব্যাটারি চালিত অটোরিকশা এখন রাজধানীবাসীর গলার কাঁটা। ট্রাফিক আইনের তোয়াক্কাই করে না চালকরা। চট্টগ্রামে ২২ দিনে ৩,০০০-এর বেশি রিকশা জব্দ। নিরাপদ পথচারী পারাপারে ঢাকার মিরপুরে পরীক্ষামূলক প্রকল্প চালু। সাধারণ মানুষ ও যান চালকদের নিয়ম মানার আহ্বান ট্রাফিক বিভাগের। বড় মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শুরু। কেনা হবে ৩১ আগস্ট পর্যন্ত। দর নিয়ে কৃষক ও মিলারদের মিশ্র প্রতিক্রিয়া। কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্কে ফের উত্তেজনা। সিন্ধুর পানি বন্টন চুক্তি স্থগিত করল দিল্লি। বন্ধ আটারি ওয়াঘা সীমান্ত। শিরোনামগুলো শুনছিলেন। দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। অনির্বাচিতদের সমন্বয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন ও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে বিএনপি। সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম বয়স ২১ বছর এবং সংসদের মেয়াদ ৪ বছর করার সুপারিশকে অযৌক্তিক বলেও মনে করে দলের শীর্ষ নেতারা। ঐকমত্য কমিশনের সাথে ৩ দিনের বৈঠকে এসব বিষয়ে ছাড় দিতে রাজি হয়নি বিএনপি। নেতারা মনে করেন, মৌলিক সংস্কারের বিষয়গুলো নির্বাচিত সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। বাকিটা জানাবেন সহকর্মী আরেফিন শাকিল। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ৩ দিনে প্রায় ২০ ঘণ্টার বৈঠক। রুদ্ধতার বৈঠকে নানা যুক্তি আর উদাহরণ টেনে কমিশনের ৬৯৪টি প্রস্তাবের অন্তত ৮০% সমর্থন জানায় বিএনপি। আপত্তি আসে ৭৩টি মৌলিক প্রস্তাবে, যার বেশিরভাগ সংবিধান ও নির্বাচন সংক্রান্ত সুপারিশে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ২৪৩টি সুপারিশের মধ্যে বিএনপি ১৪১টিতে একমত হয়েছে। তবে যেই ২৮টি সুপারিশ নিয়ে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছিল, ইসির স্বাধীনতা রক্ষায় বিএনপিও এর বেশিরভাগের সাথে একমত। ওনারা সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতার জন্য প্রস্তাব করেছেন। তা আমরা বলেছি এই বিষয়ে আমরা একমত নই, কারণ নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে অন্য একটা ইলেক্টেড আদার অর্গানের কাছে দিয়ে তারা তাদের দ্বারা বায়াসড হতে পারেন এবং তারা বায়াস করার চেষ্টা করতে পারেন। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৪ বছর করা, সংবিধান সংশোধনের ২ কক্ষের অনুমোদনের পর গণভোট, জরুরি অবস্থা জারির প্রস্তাবিত বিধান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের পক্ষে নয় বিএনপি। চায় না প্রধানমন্ত্রীর ক্ষমতা অযৌক্তিকভাবে কমানো ও জাতীয় সাংবিধানিক কাউন্সিলও। সংবিধানে দেশের নাম পরিবর্তন, নিম্নকক্ষে তরুণদের জন্য ১০% আসন বরাদ্দের প্রস্তাবেও একমত হয়নি বিএনপি। বিরোধিতা করেছে প্রার্থীদের বয়স ২১ বছর করার সুপারিশ নিয়ে। কিছু কিছু বিষয় সংস্কার কমিশন রিপোর্ট করেছে যেগুলো বাস্তবে এটা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক বেশি কঠিন হবে। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি যদি আমরা এনশিওর করতে পারি, সেখানে আর কেউ স্বৈরাচারী হয়ে ওঠার মতো স্কোপ থাকবে না। শুধু প্রধানমন্ত্রীকে দুর্বল করলে, সংসদকে দুর্বল করলে রাষ্ট্র পরিচালনায় কি সঠিক হবে বলে মনে করেন? আমরা মনে করি না। আমরা চাচ্ছি এটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেম এবং রাষ্ট্র ব্যবস্থা। আপত্তি আর সমর্থনের পাশাপাশি কিছু বিষয়ে নতুন সুপারিশও দিয়েছে বিএনপি। নেতারা জানান, যেসব প্রস্তাব নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ আছে তা নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। যেগুলো বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে, ওগুলোর বিষয়ে তো চার্টার যে কোনো ফর্মে হওয়াই যায়।
আর যেগুলো নীতিগত একমত হবে সেটার ব্যাপারে হওয়া যায়। ভিন্নমত বা অন্যান্য মন্তব্যের ক্ষেত্রে পরবর্তীতে সংসদে আরো বিস্তারিত আলাপ আলোচনা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে হবে। এই মুক্ত আকাশে যারা নাকি অ্যাক্টিভিস্ট আছে তারা নানান মধ্যে কথা বলে, জনগণের কথা তো না, এটা তারা বলছে। এখন মিনিমাম যেগুলাতে অ্যাগ্রি হয় সেটার উপরে একটা চার্টার করে সই করে নির্বাচনে চলে যাওয়া যায়। এর জন্য তো বেশি সময় লাগে না, 1 মাসের মধ্যে করে যাওয়া যায়। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি প্রস্তাবের মধ্যে 187টিতে বিএনপি একমত। বিচার বিভাগ সংক্রান্ত 89টি সুপারিশের 62টিতে সায় দলটির, দুদক সংক্রান্ত সুপারিশের মাত্র 1টিতে আছে আপত্তি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুম এবং উপ উপাচার্য শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র। গতকালই অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সকাল থেকে ক্যাম্পাসে আসতে থাকেন ছাত্রছাত্রীরা, জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। দাবি মেনে নেয় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান। বিকেলে ক্যাম্পাসে বিজয় মিছিল করা হবে বলেও তারা জানিয়েছেন। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে 4 মে। এর আগে গতরাতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়েটের সংকট নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই সার্চ কমিটি গঠনের মাধ্যমে 2টি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। মধ্যবর্তী সময়ের জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকেই একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। গতকাল রাত 1টার দিকে ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান আন্দোলনকারীদের জুস খেয়ে অনশন ভাঙান। আমি আসলে জানি, এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। তা আমি মনে করি যদি সরকার মনে করে আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম, আমাকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন হতো না। সুখবরটা এটা শোনার পরে প্রায় সবাই ক্যাম্পাসে ব্যাক করছে, যারা হসপিটালে ছিল বা বাসায় ছিল। গত 65 দিনের গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। তিনি এই মুহূর্তে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন। প্রবীর, আমরা যেমনটি জানলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র তো জানালো উপাচার্য উপাচার্য পদত্যাগ করেছেন। মাত্রই দেখলাম যে উপাচার্য বলছেন যে তিনি পদত্যাগ করেননি। আসলে এইটি নিয়ে কি কোনো ধরনের সুস্পষ্ট বক্তব্য পাওয়া গেছে কিনা জানাবেন, আর ক্যাম্পাসের সার্বিক অবস্থা কেমন দেখছেন? ক্যাম্পাসের সার্বিক অবস্থা ভালো। যে আন্দোলনের মধ্য দিয়ে গত 65 দিন ধরে কুয়েট চলছিল সেটি এখন নেই। অপরদিকে শিক্ষার্থীরা যে টানা 58 ঘন্টা অনশনের পর তারা বিজয় অর্জন করেছে, তারা খুবই উৎফুল্ল এবং সকালবেলা বিভিন্ন শিক্ষার্থীরা এখানে আছে, মিছিল করেছে, পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং তাদের যে বিজয় মিছিলটি রয়েছে সেটি আসলে 4টায় শুরু হবে বিকাল। আর যে প্রশ্নটি আপনি করেছেন সেটি আমাদের কাছেও খানিকটা ধোঁয়াশা। মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে ভিসি এবং প্রভিসি পদত্যাগ করেছেন, কিন্তু এখনও আমরা জানি যিনি উপাচার্য রয়েছেন প্রফেসর মোহাম্মদ মাসুদ, তিনি বলেছেন আমাদেরকে যে তিনি পদত্যাগ করেননি। একইভাবে যিনি প্রভিসি রয়েছেন ডক্টর শরীফুল আলম, তিনিও বলেছেন যে তাকে যদি পদত্যাগ করতে বলা হতো তাহলে তিনি আগেই পদত্যাগ করতেন, কিন্তু সেটি তাকে বলা হয়নি। তিনি আরও বিস্মিত হয়েছেন যে 1 দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছিল, সেটি ছিল ভিসির পদত্যাগ, তাহলে তার নামটি কেন আসলো? সে কারণে তিনি যে পদত্যাগ করেছেন এটিও কিন্তু স্পষ্ট নয়। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো যারা আন্দোলন করেছে এবং আন্দোলনে বিজয় অর্জন করেছেন। কি মনে হয় এতদিনে আন্দোলনে একটা ভালো ফল এসছে? হ্যাঁ, আমাদের খুবই ভালো লাগছে। অনেকদিন আন্দোলন করার পর আমাদের যে আন্দোলন সেটা সফল হয়েছে এবং সাথে সাথে আমরা চাই যে কুয়েটের যে একাডেমিক শিক্ষা কার্যক্রম সেটা যত দ্রুত সম্ভব আবার শিক্ষার্থী এবং শিক্ষকরা আগের মতোই শুরু করুক এবং কুয়েটের এই যে আন্দোলন, এই আন্দোলনে শুধু কুয়েট না, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ই আমাদের সাপোর্ট দিয়েছে। এর জন্য সকল বিশ্ববিদ্যালয়কে আমরা ধন্যবাদ জানাতে চাই। এটুকুই। অনেক ধন্যবাদ। যদি সেশন জট হয় এটা আসলে কিভাবে হবে? হ্যাঁ, আসলে আমাদের আমরা
শুরু থেকেই দেখতেছি আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে আর কি। গত জুলাইতে হয়েছিল, বাট এখন আবার আমাদের ভিসি পদত্যাগ আন্দোলন চলছিল, তো কিছু ইন্টারনাল এক্সটার্নাল সমস্যার জন্য আমাদের সেশন জটের সম্ভাবনা আছে। বাট আমরা খুশি, আমরা গত 58 ঘন্টা যে অনশন ছিল সেটার ফলস্বরূপ আমরা একটি অনেক ধন্যবাদ। এবং সকলে চায় যে শিক্ষার্থীরা মিলে যে সেশন জটের বিষয়টি হচ্ছে সেটি নিরসন হবে, শিক্ষার্থীরা ভালোভাবে এখান থেকে উত্তীর্ণ হবে। বৃষ্টি শুনছিলাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রবীর। অন্তর্বর্তী সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে কাজ করছে। বুধবার কাতারের রাজধানী দোহায় দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে এক সেমিনারে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কাতারের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান তিনি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য পূরণে কাতারের বিনিয়োগকারীদের অংশীদারিত্ব কামনা করেন তিনি। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দেশটির বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশে বিনিয়োগের সুযোগ এবং সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন। উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, আর সমাপনী বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। Have you ever heard a bank lend less? If you look at population as a market, Bangladesh alone is a big market. And then my colleagues were showing that it's not only Bangladesh alone, it's a whole region. It's a kind of unified economic region with Bhutan, with Nepal, with the Seven Sisters of India. Nature has put them into one basket, and it will be an exciting business for all of us together. That's what we're looking forward to. We want your partnership. অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে একটি উৎপাদন ও বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করতে চায় বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় বিনিয়োগকারীদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধান উপদেষ্টা এবং সেখানে তিনি বলেছেন, সব ধরনের বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাতে চায় বাংলাদেশ, হতে চায় বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনশীল দেশ। এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার, এমনটাও বলেন ডক্টর ইউনূস। উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং, পর্যটন, বিশেষভাবে কক্সবাজারের রিসোর্ট এলাকায় অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন বিনিয়োগকারীরা। এ সময় কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশ সফর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সরাসরি আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদ্বীপের সাবেক উপপ্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, কাতারের রাজপরিবারের সদস্য, শীর্ষস্থানীয় ব্যাংকার ও প্রবাসী বাংলাদেশিরা। ব্যাটারি চালিত অটোরিকশা এখন রাজধানীবাসীর গলার কাঁটা। এই বাহনটির বেপরোয়া চলাচলে মানুষ অতিষ্ঠ। ট্রাফিক আইন বা নিয়মকানুন কিছুই মানছেন না চালকরা। মহানগর পুলিশ বলছে অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ চলছে। বিস্তারিত জানাবেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। স্বল্প দূরত্বে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জুড়ি নেই বাংলার টেসলা খ্যাত এই যানটির। এর মাধ্যমে কর্মসংস্থান হয়েছে নিম্ন আয়ের অনেক মানুষেরও। তবে ব্যাটারি চালিত যানটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর। অটোগুলো এত হেয়া, মানে যানজটে যে একটা গলার কাটা হয়েছে, এটা সরানোর বড় কষ্ট হয়ে যেতেছে। ব্যাপারে চলাচলে যে কোনো মধ্যে দুর্ঘটনা করতে পারে, মনে আতঙ্ক থাকতে হয় অটোতে উঠলে। আমাদের মনে করেন যে অটো আর অটো, খালি শুধু অটো। জীবনে ধ্বংসের পথে, অটো ব্লক করতে হবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে এই অটোরিকশা চালকেরা। শহরের অলিগলি থেকে শুরু করে দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কেও। যাত্রীরা বলেন, ট্রাফিক আইন বা নিয়ম কানুনের তোয়াক্কাই করে না অটো চালকেরা, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সামান্য বিষয়ে অনেক সময় যাত্রী বা ট্রাফিক পুলিশের সাথে তর্কে জড়াতেও দেখা যায় তাদের। তাই নীতিমালা করে এই যান নিয়ন্ত্রণের তাগিদ নগরবাসীর। পুরা রাস্তা জুড়ে ওরা এই অটোরিকশাগুলো ঢাকা থেকে উঠাই দিলে সব থেকে বেশি ভালো হয়। এটা একটা সিস্টেমে আনা উচিত। মেইন রোডে করলে দেখা যায় অনেক সময় রাস্তা জ্যাম পড়ে যায়, অন্য অন্য গাড়িগুলো যেতে পারে না। অটো একটা বিরক্তিকর অবস্থা মেইন রোডের জন্য। অটোরিকশা চালকদের দাবি, সব সড়কেই চলতে দিতে হবে তাদের, অন্যথায় হুঁশিয়ারি দিয়েছেন কঠোর আন্দোলনের। ডিসিশন যেটা নেয় তাতে আমরা খুশি আছি, কিন্তু আমাদেরকে চলতে দিতে হবে। অটো যদি ধরে তাহলে আমাদের দেশে আবার যুদ্ধ শুরু হবে। ধরে নিয়ে ডাম্পিং করতে যায়, তাহলে আমরা ভাত খামো করতে কি?
তারা যেরকম জনগণ, আমরা যেরকম জনগণ। ডিএমপি জানায় অটোরিকশা চলাচলে নীতিমালা চূড়ান্তের পথে। একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে, আশা করি সবকিছু যদি সুন্দরভাবে হয় এইসব অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য যে প্রক্রিয়া সেটা চালু হবে এবং এক্ষেত্রে তাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা হলে চালক থেকে শুরু করে মালিক, যাত্রী সবার স্বার্থ কীভাবে দেখা হবে সে ব্যাপারে সুস্পষ্ট কিছু নির্দেশনা থাকবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বেপরোয়া ব্যাটারি রিকশা চট্টগ্রামেও যেন এক আতঙ্কের নাম। একের পর এক দুর্ঘটনার পর অবশেষে অভিযানে নেমেছে পুলিশ। 22 দিনে 3000-এর বেশি আটক হয়েছে, তবে এখনো অবাধে বিক্রি হচ্ছে শোরুমে। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টায় ব্যাটারি চালিত রিকশা, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ উল্টে যায়। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা আটক অভিযান শুরুর পর এভাবেই চলছে চোর পুলিশ খেলা। অভিযান দেখলে সটকে পড়ে, এরপর আবার সড়কে। ধরবেন জন্য সাইড করতে চাইছি, ঘুরাইছিলাম গাড়ি। এটা কি ঠিক? ঠিক না স্যার, রং হয়েছে। ভিতরে তো ভাই ভাড়া তো হয় না ভাই, ভিতরে ভাড়া মারি আমরা ইনকাম দিব ভাই, না নিজের বেতন নিব। মেন জায়গা থেকে বন্ধ করে দেখ, আমাদের এটা বন্ধ হয়ে যাবে। আর এটা যদি এভাবে যদি আনি, যদি আবার ছাড়ে, এটা তো একটা পুলিশের ব্যবসা। মহানগর এবং জেলা উপজেলার প্রতিটি সড়ক আর অলিগলিতে ব্যাটারি রিকশার ছড়াছড়ি। অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পুলিশে অনেকগুলো গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে এসব বন্ধ হচ্ছে না। যেগুলিতে বাস গাড়িগুলি চলে ওইগুলিতে আমার মতো এগুলি না চালানোটাই নিরাপদ। সত্যটা এটাই, কারণ আমাদের সিস্টেম আছে কিন্তু আইন প্রয়োগ নাই। অনুমোদন, লাইসেন্স কিছুই নেই, তারপরও শোরুমে বিক্রি হচ্ছে অবৈধ ব্যাটারি রিকশা। কোথা থেকে এসেছে এসব জানতে গেলে চড়াও হন এই শোরুম মালিক। কথা বলতে চাননি অন্য শোরুম মালিকরাও। আপনি এখন আমার প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে কথা বলতেছেন, প্রতিষ্ঠানের বাইরে কথা বলেন। আমি গণমাধ্যমের পরে কথা বলবো, আপনি তাহলে আমার মুখের সামনে ধরেন না। এখনো পর্যন্ত আসে কিছু বলেনি, বন্ধ করবে বা ইয়ে করবে এগুলো কিছু বলেনি। আর এমনিতে রিকশাগুলো আসে কোথা থেকে? ঢাকা থেকে। পুলিশের ধারণা শুধু চট্টগ্রাম শহরেই ব্যাটারি রিকশার সংখ্যা লক্ষাধিক। গত 22 দিনের অভিযানে আটক হয়েছে 3000-এর মতো। এই অভিযানের কারণে কিন্তু গত কয়েকদিন রোডে কম রিকশা, কিন্তু মেইন রোডে ব্যাটারিজাত রিকশা নেই বললেই চলে। তো আমাদের এই অভিযানটা চলমান থাকবে, তবে এটার আসলে একটা সমাধান দরকার। ভবিষ্যতে এটা পলিসি লেভেলে আরো সমাধান হওয়ার প্রয়োজন আছে। সর্বশেষ বুধবারও হাটাজারিতে সড়কে ব্যাটারি রিকশার সাথে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়। এর আগে গত শুক্রবার রাতে কাপাসগোলায় চলন্ত ব্যাটারি রিকশা উল্টে হিজড়া খালে পড়লে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় 6 মাস বয়সী শিশু সেহেরিস। এরপর অভিযান শুরু হলে বুধবার চাঁদগাঁয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চালকরা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর মিরপুর 2-এ মিরপুর কলেজের সামনে নিরাপদ পথচারী পারাপারে জাইকার অর্থায়নে পরীক্ষামূলক প্রকল্প চালু করল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সকালে পথচারী পারাপার প্রকল্প চালু হওয়ার পর দেখা যায় সবাইকে এই নিয়ম মেনে চলতে বাধ্য করছে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। অনেকে নিয়ম অমান্য করে রাস্তা পারাপারের চেষ্টাও করছেন, আবার অনেক ক্ষেত্রে যানবাহন চালকরা নিয়ম মানতে চাইছেন না। প্রকল্প পরিদর্শনে গিয়ে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেছেন, পাইলট প্রকল্প হিসেবে মিরপুরে জেব্রা ক্রসিংয়ে চালু হলেও পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন সিগন্যালেই এটি চালু করা হবে। আর নির্বিঘ্নে যানবাহন চলাচল ও পথচারীদের শৃঙ্খলা নিরাপত্তার জন্য এই প্রজেক্ট নেওয়া হয়েছে। পথচারী ও যানবাহন চালকদের এই সিগন্যাল বাতি মেনে চলার আহ্বান জানান ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। গভর্নমেন্ট কখনোই আপনাকে হাতে ধরে শেখাবে না, সেটা আপনার মধ্যে থেকে চেঞ্জটা আসতে হবে। এখন যত রাস্তা দেখাই দিচ্ছে সেটা আমরা যদি দেখতে চলতে পারি সেভাবে আমরা ভালো। যদি আমরা এই ব্যাপারটাতে নিয়ে সচেতন হই, আমরা যদি নিজেরা এটাকে মেনটেন করি, তাহলে দুর্ঘটনা একদম এখন যতটুকু হচ্ছে তারও 50%-এর নিচে কমে আসবে। So this is one of the pilot project to understand the well environment for the pedestrian crossing. এই জন্য পথচারী প্লাস যারা গাড়ি চালক উভয়ের প্রতি আহ্বান, এখানে সিগন্যাল লাইট মেনে চলতে হবে। মেনে চললে সবার জন্য সুবিধা হবে, সবাই তাড়াতাড়ি যেতে পারবে। রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ডিএনসিসির একটি উচ্ছেদ অভিযান চলছে। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, একটু দেখে আসতে চাই রাব্বির কাছে এ বিষয়ে কি আপডেট আছে, অভিযানের বিষয়ে একটু বিস্তারিত করে জানাবেন রাব্বি।
নুসরাত, প্রথমেই বলে রাখি যে আসলে এই উচ্ছেদে কিন্তু এই রূপনগর আবাসিক এলাকার যারা বাসিন্দা, ভাড়াটিয়া যারা, তারা ব্যাপক খুশি এই কারণেই যে রাত হলেই, বিশেষ করে রাত 11টার পর থেকে এই যে প্রধান যে গেটগুলো, গলির যে গেটগুলো, সেই গেটগুলো আটকানো থাকতো, বন্ধ থাকতো। তো ভেতরে প্রবেশ করা, নিজের বাসাবাড়িতে প্রবেশ করাই অনেক কষ্টসাধ্য ছিল। দারোয়ানদের সাথে প্রায় ঝামেলা হতো এবং এই কারণে আসলে এই মিরপুরের একটি গণশুনানি হয়, সিটি কর্পোরেশন গণশুনানি করে। সেই গণশুনানিতে রূপনগরের বাসিন্দা যারা, ভাড়াটিয়া যারা, তারা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে অনুরোধ করেন যে এই যে গেটগুলো, বিশেষ করে গলির গেটগুলো, পকেট গেটগুলো, সেই গেটগুলো যেন খোলা থাকে। তো বাড়ির মালিকরা আসলে খোলা রাখতে চায় না তাদের নিরাপত্তার কথা বলে। তবে সবশেষ সিটি কর্পোরেশনের টিম এসে প্রত্যেকটি গেট ভেঙে ফেলে এবং সেগুলো গুড়িয়ে দেয় এবং পর্যায়ক্রমে সবগুলো গেট কিন্তু এভাবে করে ভেঙে ফেলা হবে। এখানে আছেন যারা বাসিন্দা, তাদের সাথে একটু কথা বল। কেমন হয়েছে সিদ্ধান্ত? খুব ভালো হয়ে যায়, তারা অনেক ক্ষমতা দেখাইছে। তারা রাত্রে 11টার পর যদি কোনো আত্মীয় স্বজন থাকে ভিতরে, তারা ঢুকতে দিত না, তাদের ক্ষমতায় তারা আটকে রাখতো। অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে, এখন ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা সবাই কিন্তু এই নুসরাত ভালো কথাই বলছেন যে সবাই খুব খুশি হয়েছে। তো বাড়ির মালিকরা তারা নিরাপত্তার কথা নিয়ে উদ্বেগ জানিয়েছেন এবং সেই উদ্বেগের কথা তারা কিন্তু বারবার বলছেন যে আসলে যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনকভাবে পরিস্থিতি ভালো হয়নি, এই গেট বন্ধ হওয়ারকে আপনারা কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। গেট এলাকার মানুষের যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হলো, সবাই যেতে পারবে। হ্যাঁ, রাস্তায় সবসময় জ্যাম লেগে থাকতো, এই দিকটা খুবই ভালো হয়েছে, বেশি কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ। নুসরাত, দেখতেই পাচ্ছেন যে গেটগুলো কিভাবে করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই আবার নতুন করে গেট এখানে লাগাতে না পারে। এভাবে করে প্রত্যেকটি রোডের যে গেটগুলো, পকেট গেটগুলো, প্রত্যেকটি রোডের পকেট গেটগুলো কিন্তু সিটি কর্পোরেশন এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে এখানে তারা এই গেটগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়। আমরা দেখছিলাম এবং এলাকাবাসী তো বেশ সন্তুষ্ট এই কার্যক্রমে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য রাব্বি। গ্রাহক হয়রানি, অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে পাবনায় পাসপোর্ট অফিসে অভিযান চালাচ্ছে দুদক। আর এ বিষয়ে আমাদের সহকর্মী কলিট তালুকদার খোঁজ খবর রাখছেন। দেখতে পাচ্ছি কলিটকে। এই অভিযান সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি পাবনা যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে, যিনি সহকারী পরিচালক, তার রুমে। আমি যদি দেখাই যে আসলে দুদকের যে অভিযানটি, আসলে যে গ্রাহক হয়রানি সহ অতিরিক্ত অর্থ আদায়ের বিভিন্ন অভিযোগে সেই যে দুদক কিন্তু অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত যেটি জানিয়েছেন দুদক, যে এখানকার এক কর্মচারীর মোবাইলে আর্থিক লেনদেনের যে অভিযোগটি তারা পেয়েছে এবং সেই মোবাইল কিন্তু চেক করছে। এছাড়াও বিভিন্ন পুরাতন যে সিল, যেটি দিয়ে আসলে দালালরা পুরাতন পাসপোর্ট তৈরি করত, এই রকম অসংখ্য নথি তারা পেয়েছে, কিছু কাগজপত্র পেয়েছে এবং এখানকার একজন কর্মচারী তার মোবাইলে যে আর্থিক লেনদেন হয়েছে সেটির প্রমাণ তারা বিকাশে যে লেনদেন হয়েছে সেই প্রমাণ আসলে তারা পেয়েছে এবং সেই মোবাইল তারা কিন্তু মোবাইল চেক করছে যে তারা যে আর্থিক লেনদেনটা হয়েছে সেই কর্মচারী, তাকেও দুদক জিজ্ঞাসাবাদ করছেন সহকারী পরিচালকের রুমে। আমি যদি একটু দুদকের যিনি সহকারী পরিচালক আছে তার কাছে যদি জানতে চাই, এখন পর্যন্ত আসলে আপনারা কি পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এখন পর্যন্ত যেগুলো পেয়েছি, যে গ্রাহকের হয়রানির বিষয়টা আমরা পেয়েছি, আর্থিক লেনদেন হয়েছে বিকাশের মাধ্যমে সেটাও পেয়েছি। তার পরবর্তীতে পাসপোর্টে যে সেবা প্রার্থীরা আবেদন করেন, এই আবেদনের মধ্যে বিশেষ একটি সাইন থাকে, যে সাইনের প্রেক্ষিতে এটা দ্রুত গতিতে করে দেওয়া হয়, যেটা বাহিরের কম্পিউটারের দোকান বা দালালের মাধ্যমে এই আবেদনগুলো এখানে করা হয়। সেগুলি দ্রুত গতিতে ওনারা এই পারপাসটা সার্ভ করেন। সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে দুইটা আমরা পেয়েছি। এই দুইটা আমরা যাচাই বাছাই করছি, আরও যাচাই বাছাই করবো। আবার 7 দিনের আগের যে 7 দিনের আবেদন আছে সেগুলো যাচাই বাছাইয়ের প্রক্রিয়াধীন আছে এখানে।
আসলে বৃষ্টি যেমনটি শুনছিলেন যে তারা আসলে সারাদিনই সেই সকাল 11টা থেকে শুরু হয়েছে এবং সারাদিনই এই অভিযান চলবে এবং বেশ কিছু অনিয়মের যে তথ্য সেটি তো পেয়েছেন বললো মাত্র শুনলাম। ধন্যবাদ কলিদ বিস্তারিত জানানোর জন্য। কক্সবাজার শহর থেকে মহেশখালী নৌরুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 250 জন যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাক। সকালের উদ্বোধন করেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। এহসান, স্থানীয়দের যে দীর্ঘদিনের দাবি সেটি তো পূরণ হলো, এখন কি বলছেন তারা? সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে এবং আমরা দেখছি সাধারণ মানুষের যে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আজকের এই সি ট্রাক চালু হলো, তো সেটিতে তারা সাধারণ মানুষ খুব খুশি। বিশেষ করে যারা নিয়মিত যাতায়াত করেন সব বয়সী মানুষ খুশি। অনেকের সাথে আমরা কথা বলেছি, মহিলা যারা এখানে আসা যাওয়ার ক্ষেত্রে বয়স্ক মহিলা তারাও খুশি হয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আবেগে কথা বলতে পারছিল না আমার সাথে। তো আরেকটা বিষয় হচ্ছে এই যাতায়াতের মধ্যে খুব সুন্দর একটি দৃশ্য আপনাকে আমি আরেকটু আগে হলে দেখাতে পারতাম। অর্থাৎ এক পাশে হচ্ছে প্যারাবন, অনেকটা সুন্দরবনের মতো, আরেক পাশে হচ্ছে আমাদের যে কুরুশ স্কুলের আশ্রয়ন কেন্দ্র রয়েছে সেই আশ্রয়ন কেন্দ্র। খুব সুন্দর একটি মনোরম পরিবেশের এর মধ্যে দিয়ে কিন্তু বাঁকখালী নদীটা, এটি সাধারণ মানুষ যারা যাতায়াত করবে প্রতিদিন তারা কিন্তু সুন্দর একটি মনোরম পরিবেশ দেখতে দেখতে মহেশখালী পৌঁছাবে এবং মহেশখালী থেকে তারা এখানে কক্সবাজার পৌঁছাবে। আর হচ্ছে সি ট্রাক চালু হওয়াতে সবচেয়ে বেশি খুশি হয়েছে যেহেতু এটি উপকূলীয় এলাকা। এই উপকূলীয় এলাকায় সবসময় ঝড় ঝাপটা এগুলো থাকেই, তো সাধারণ মানুষ কিন্তু স্পিড বোটে বর্ষার সময় যাতায়াত করতে পারে না। তো সেক্ষেত্রে শুধু স্পিড বোট না, ডেনিশ বোটও কিন্তু যাতায়াত করতে সময় ডেভিড তুড়ে অনেক স্পিড বোটের দুর্ঘটনা ঘটেছে, অনেকেই নিহত হয়েছেন। তো সেটিও আছে এবং পাশাপাশি যারা স্পিড বোটে যাতায়াত করতে ভয় পায় তারাও সহ কক্সবাজারের এই মহেশখালী অঞ্চলের সর্বস্তরের মানুষ খুশি হয়েছে। পাশাপাশি যারা পর্যটক কক্সবাজারে এসে মহেশখালী ঘুরতে চায়, স্পিড বোট বা নদীকে ভয় পায়, তারাও কিন্তু এই সি ট্রাকে করে তারা আদিনাথ মন্দির সহ মহেশখালীর যে সৌন্দর্য রয়েছে সেগুলো উপভোগ করতে পারবেন। শুনছিলাম, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ এহসান। আজ থেকে শুরু হচ্ছে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ। 31 আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও মিলারদের মাধ্যমে চাল কিনবে খাদ্য বিভাগ। দর নিয়ে কৃষক ও মিলারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আরো জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন আরেক সহকর্মী সিয়াম শাহরিয়া। মাঠ ভরা পাকা ধান দিচ্ছে সোনালী দিনের হাতছানি। নওগাঁয় 2-1 কৃষক শুরু করেছেন কাটামারাই। এর মধ্যেই শুরু সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান। প্রতি কেজি ধান 36 টাকা দর বেঁধে দিয়েছে সরকার। তবুও গুদামে ধান দিতে আগ্রহী নন চাষিরা। বাজার দরেও শঙ্কা রয়েছে তাদের। এখন কত তাও 28-30 মণ বা 26 মণ হারে হয়তো আসবে। ফলন খারাপ হয়নি, ফলন যা হবে আলহামদুলিল্লাহ। সব কাটা মারালে সম্পূর্ণ খরচ টোটাল করলে 20-22 হাজার টাকা খরচ হয়, এতে আমাকে লস হয়। একটু ধানের দাম বাড়লে আমাকে একটু লাভবান আমরা হবার চাই। অন্যদিকে 49 টাকা দরে সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের। তবে দর নিয়ে আপত্তি জানিয়েছেন মিলাররা। সমন্বয় করতে লিখিত আবেদনও করেছেন তারা। ধানের মূল্য 36 টাকা হলে চাউলের মূল্য দাঁড়ায় 55 টাকা। এই ধানের সরকার কর্তৃক ধানের মূল্য নির্ধারিত হচ্ছে 36 টাকা, হয় চাউলের মূল্য হচ্ছে 49 টাকা। এই যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করতে হবে। গত কয়েক বছরে কিছু কিছু মিলার কিন্তু ধান চাল দিতে পারেনি। তাদের লাইসেন্সগুলো কারো বাতিল হয়েছে, কারো স্থগিত হয়ে আছে। এইবারও দেখা যাচ্ছে যে আসলে এইরকম অবস্থা যদি থাকে তাহলে কিছু মিলেরা কিন্তু হয়তো এইবারও এগ্রিমেন্টের থেকে বিরত থাকতে পারে। এবারের মৌসুমে 3 লাখ টন ধান ও 14 লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার। বছরের ব্যবধানে ধানে 4 টাকা ও চালের দর 2 টাকা বাড়ানো হয়েছে। সংগ্রহ সফল করতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমরা এখানে মিলারদের সাথে যোগাযোগ করছি যে চাউল দেওয়ার তারা এগ্রিমেন্ট করছে, অলরেডি আজকে ভিডিও করতেছে। কৃষকদের জানাই দিচ্ছি ধান কেনার জন্য কৃষকদের সাথে আমরা যোগাযোগ করছি এবং তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে এবং তারা ধান এবং চাল দেওয়ার জন্য প্রস্তুত। গেল মৌসুমে নানা অজুহাতে চাল সরবরাহ করেননি অনেক মিলার। কালো তালিকাভুক্ত সেসব মিলার এবার চুক্তি করতে পারবেন না জানিয়েছে খাদ্য বিভাগ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।
দারিদ্রতা দরিদ্ররা তৈরি করে না, এটা সিস্টেম তৈরি করেছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুহারে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তব্যে তিনি বলেছেন, এখনকার মানব সভ্যতা আত্মকেন্দ্রিক, এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। 3-0 মোটিভ নিয়ে কাজ করতে পারলে এই সভ্যতার পরিবর্তন সম্ভব। প্রধান উপদেষ্টা এ সময় তরুণদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। আর তরুণদের স্বপ্নবাজ হওয়ার তাগিদ দিয়ে ডক্টর ইউনূস তরুণ প্রজন্মকে সায়েন্স ফিকশনের পাশাপাশি সোশ্যাল ফিকশন লেখার আহ্বান জানিয়েছেন। বলেন, এতে করে সমাজের নানা কথা উঠে আসবে। All this is your pilot, these are the responsibilities. You can, in imagination, you can do anything you want. There's no limit. So if it doesn't cost you anything, if there's no limit to it, why should you be stingy about imagination? Make your mind go as far as you want. Just because you let your imagination go beyond boundaries doesn't mean that it's useless imagination. জম্মু কাশ্মীরে সামরিক বাহিনীর চলমান অভিযানের সময় সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের উধামপুর এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলার পর গোলাগুলিতে সেনা সদস্য নিহতের ঘটনা এটাই প্রথম। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সামরিক বাহিনী। আর এ সময় সেখানে থাকা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে গোলাগুলি হয়। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপরে হামলার ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। 4 সন্ত্রাসীকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। আর 4 জনের ছবি ও নামও প্রকাশ করা হয়েছে। তারা হলো আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ, আবু তালহা। জম্মু কাশ্মীরে পর্যটকদের হামলা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। পেহেলগামের ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে শক্ত পদক্ষেপের ঘোষণা দিয়েছে দিল্লি এবং বন্ধ করে দিয়েছে দুদেশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত। স্থগিত করা হয়েছে সিন্ধুর পানি বন্টন চুক্তি। পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল এবং নয়াদিল্লির হাইকমিশনে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। কাশ্মীরের সন্ত্রাসী হামলা কাঁপিয়ে দিয়েছে গোটা ভারতকে। মঙ্গলবার হামলার পর থেকেই শীর্ষ পর্যায়ে হয় দফায় দফায় বৈঠক। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি আলোচনায় বসেন মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রায় 2.5 ঘন্টা ধরে চলা বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষ কর্মকর্তারা। পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানের ওপর দায় চাপান ভারতীয় নেতারা। একগুচ্ছ কড়া পদক্ষেপ নেওয়া হয় ইসলামাবাদের বিরুদ্ধে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলো তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে 1960 সালের সিন্ধু পানি চুক্তি। বন্ধ করা হয়েছে গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘি সীমান্ত। পাকিস্তানিদের জন্য বাতিল করা হয়েছে সার্ক ভিসা। এই ভিসায় যারা এখন অবস্থান করছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। Cabinet Committee on Security met this evening. ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক করেছে। সন্ত্রাসী হামলার ভয়াবহতা বিবেচনা করে সিসিএস কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। 1960 সালের সিন্ধু পানি বন্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। আটারি চেকপোস্ট বন্ধ থাকবে। সার্ক ভিসার আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। এছাড়া নয়াদিল্লির হাইকমিশনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের। 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে তাদের। ইসলামাবাদে ভারতের হাইকমিশন থেকেও প্রত্যাহার করা হবে সামরিক উপদেষ্টাদের। ভারত পাকিস্তান দুই দেশেরই দূতাবাসের কর্মীর সংখ্যা 55 থেকে নামিয়ে আনা হবে 30 জনে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে সব বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। হামলায় দায়ীদের বিচারের আওতায় আনা হবে, তাদের অর্থায়নকারীদের। মোদির নেতৃত্বাধীন বৈঠকে পেহেলগামে হামলাকারীদের পাশাপাশি এর পেছনের হোতাদেরও খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় মন্ত্রীরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এ ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।